সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো আমাদের ইতিহাসের একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট নিয়ে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল। এটা কিন্তু শুধু একটা সাধারণ আন্দোলন ছিল না, বরং অনেক দিনের জমে থাকা একটা বারুদের স্তূপে যেন হঠাৎ আগুন লেগেছিল। কিভাবে এই ঘটনা পুরো বাঙালি জাতিকে এক সুতোয় গেঁথে ফেলল এবং জাতীয় জাগরণের চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়ে উঠল, চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। ৬০-এর দশকের শেষের দিকের পূর্ব পাকিস্তানের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। বছরের পর বছর ধরে চলা শোষণ আর বঞ্চনা একটা পুরো সমাজকে একেবারে খাদের কিনারা এনে দাঁড় করিয়েছিল। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন ঠিক কি ঘটে? একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ যখন ধৈর্যের একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, তখন বিস্ফোরণ তো অবধারিত। মানুষের মনে তখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এই শোষণের কি আসলেই কোনো শেষ নেই? তৎকালীন অবস্থার চিত্রটা কতটা ভয়াবহ ছিল সেটা একটু মিলিয়ে দেখলেই পরিষ্কার হয়ে যায়। একদিকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা এদেশের সম্পদ দেদারসে পাচার করছে আর কঠোর সামরিক শাসন দিয়ে সব নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ধুঁকছে চরম অর্থনৈতিক বঞ্চনা আর নিরাপত্তাহীনতায়। একই রাষ্ট্রের অধীনে থেকেও সুযোগ সুবিধার এই আকাশ পাতাল তফাত। এই অঞ্চলের মানুষদের চাকরি বা ব্যবসার কোনো সুযোগই দেওয়া হচ্ছিল না। সব সম্পদ কুক্ষিগত করে রেখেছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী। স্বাভাবিকভাবেই এই বিশাল বৈষম্য বাঙালিদের ভেতরে ভেতরে চরম বিক্ষুব্ধ করে তুলেছিল। অবশ্য এই ক্ষোভ কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পিছনে অনেকগুলো কারণ একটার পর একটা জমতে শুরু করেছিল। যেমন ধরুন, রাজনীতি আর প্রশাসনে আমলাতন্ত্র ও সেনাবাহিনীর লাগামহীন হস্তক্ষেপ, যা এদেশের সচেতন মানুষ একেবারেই মেনে নিতে পারছিল না। এর ওপর আবার মরার ওপর খাড়ার ঘায়ের মতো এলো ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধ। ভাবা যায়, যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে পুরোপুরি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। মানে শাসকেরা বুঝিয়ে দিল যে শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই তারা এই অঞ্চলকে ব্যবহার করছে। আর যখনই মানুষ এসব নিয়ে মুখ খুলতে শুরু করল, নেমে এলো চরম সরকারি দমনপীড়ন। শুধু কি অর্থনৈতিক বঞ্চনা, মানুষের রাজনৈতিক অধিকারগুলোও তো কেড়ে নেওয়া হচ্ছিল। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির মাধ্যমে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়। এরপর ১৯৬২ সালে মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি নামে একটা অদ্ভুত আর প্রতারণামূলক সিস্টেম চালু করা হলো, যার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের ভোটাধিকার পুরোপুরি কেড়ে নেওয়া। অধিকার থেকে বঞ্চিত হওয়ার এই তীব্র যন্ত্রণায় কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষকে ঐতিহাসিক ৬ দফা এবং ১১ দফা দাবির পক্ষে একেবারে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করেছিল। এখন পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা টাইমলাইনে ফেলি, তাহলে দেখব জাতীয়তাবাদের এই জাগরণ হঠাৎ ঘটে যাওয়া কোনো বিষয় ছিল না। এটা ছিল একটা লম্বা জার্নি। ১৯৫৪ সালের যুদ্ধফ্রন্টে সে অভাবনীয় বিজয় থেকে শুরু। এরপর ১৯৫৮ সালের সামরিক শাসন, ৬৫ সালে যুদ্ধে সে চরম নিরাপত্তাহীনতা বোধ, আর ১৯৬৮ সালের ষড়যন্ত্রমূলক মামলা। এই প্রতিটা ঘটনায় যেন এক একটা সিঁড়ির মতো কাজ করেছে। আর এই সিঁড়ি বেয়েই গোটা জাতি চূড়ান্তভাবে ১৯৬৯ সালে সে ঐক্যবদ্ধ প্রতিরোধের জায়গায় এসে দাঁড়িয়েছিল। ইতিহাস তো আর হঠাৎ করে বাঁক নেয় না, তাই না? এই সিঁড়ির একটা অন্যতম বড় ধাপ ছিল ১৯৬৮ সালের কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। জানুয়ারি মাসে শেখ মুজিবসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে সোজা দেশদ্রোহিতার অভিযোগ এনে মামলা ঠুকে দেওয়া হল। শাসকদের উদ্দেশ্য খুব পরিষ্কার, রাজনৈতিক ভিন্নমতকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। কিন্তু হল ঠিক উল্টো। ভয় দেখানোর বদলে এ মামলা যেন আগুনে ঘি ঢেলে দিল। মানুষ খুব ভালো করেই বুঝে গেল যে তাদের আন্দোলনকে ধ্বংস করতেই এই সাজানো নাটক। ফলে মানুষের মনে জন্ম নিল এক তীব্র জাতীয়তাবাদী চেতনা। আর এই পুঞ্জীভূত ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণটা আমরা দেখতে পাই ১৯৬৯ সালের ২৫ জানুয়ারি। চারিদিকে তখন চরম সরকারি দমন পীড়ন আর জেল জুলুম চলছে, কিন্তু ছাত্র আর সাধারণ জনতা সব ভয়কে জয় করে একেবারে রাজপথে নেমে এলো। আইনের কোনো তোয়াক্কাই কেউ করল না। পুলিশি নিষ্ঠুরতা আর মিলিটারির ভয়ঙ্কর ক্র্যাকডাউন উপেক্ষা করে দেশজুড়ে মানুষের এই যে বাঁধভাঙা ঢল, এটাই ছিল সেই অভ্যুত্থানের আসল শক্তি। এই প্রবল স্রোতের মুখেই মূলত আইয়ুব খানের পতন ত্বরান্বিত হয়েছিল। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল, কিন্তু এই উত্তেজনাময় জায়গায় এসে আমাদের একটু থামতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই গণ অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল আসলে কি ছিল? এবার আমরা একটু ফোকাস ঘোরাবো, দেখার চেষ্টা করব এই অভূতপূর্ব ঐক্যের ঐতিহাসিক আর সুদূরপ্রসারী প্রভাবগুলো আসলে কতটা গভীর ছিল। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এই গণ আন্দোলনের তোপের মুখে একটা দারুণ ডমিনো এফেক্ট শুরু হয়ে গেল। মানে একটার পর একটা বিশাল পরিবর্তন আসতে লাগল। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি সরকার বাধ্য হল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের মুক্তি দিতে। এরপর ২৫ মার্চ স্বৈরাচারী আইয়ুব খানের শাসনের পতন ঘটল
এবং তিনি সেনাপ্রধান ইয়েহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। এই বিশাল রদবদল পাকিস্তানের রাজনীতিতে এক চরম শূন্যতা তৈরি করল, যা একেবারে সরাসরি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের দরজা খুলে দেয়। তবে ব্যাপারটা শুধু রাজনৈতিক বিজয়ই আটকে ছিল না। এই অভ্যুত্থান আমাদের একটা গভীর সাংস্কৃতিক অর্জনও ফিরিয়ে দিয়েছিল। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিল, যেটা ১৯৫৮ সালে আবার বাতিল হয়ে যায়। এই গণ অভ্যুত্থানের ফলে সাধারণ মানুষের তীব্র দাবির মুখে সেই ছুটির দিনটি আবারও বহাল করতে সরকার বাধ্য হয়। এটা কিন্তু স্রেফ ক্যালেন্ডারের একটা ছুটির দিন ছিল না, এটা ছিল আমাদের হারানোর সংস্কৃতি আর আত্মপরিচয় ফিরে পাওয়ার এক বিশাল প্রতীকী বিজয়। এবার একটা দারুণ তথ্য দেয়া যাক। ১৬৭। এই সংখ্যাটা কিন্তু শুধুই একটা পরিসংখ্যা নয়। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সোজা প্রভাব পড়েছিল পরবর্তী বছরের নির্বাচনে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনেই জয়লাভ করে। ভাবা যায়, এটা কোনো সাধারণ বিজয় ছিল না। ৬৯-এর গণ আন্দোলনে বাংলার মানুষের মাঝে যে ইস্পাত কঠিন রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল, এই ১৬৭ সংখ্যাটা ছিল তারই এক অবিসংবাদিত প্রতিফলন। আর প্রাদেশিক পরিষদের দিকে তাকালেও আমরা একেবারে একই রাজনৈতিক আধিপত্যের চিত্র দেখতে পাই। ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন পাওয়াটা প্রমাণ করে যে সাধারণ মানুষ তখন একেবারে এক সুরে এক কণ্ঠে কথা বলছিল। পশ্চিম পাকিস্তানি শাসকদের প্রতি মানুষের যে চরম অনাস্থা আর বিরক্তি জমেছিল, ব্যালট বাক্সে তারই এক বিস্ফোরক প্রকাশ ঘটেছিল এই নির্বাচনের মাধ্যমে। মানুষ যেন বুঝিয়ে দিল তারা আর কোনো আপোস করতে রাজি নয়। এই যে অভূতপূর্ব একটা ঐক্যবদ্ধতা, এটাই কিন্তু জাতিকে তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বলা যায় ১৯৬৯ সালের এই গণ অভ্যুত্থান মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনিবার্য সেতু হিসেবে কাজ করেছে। এই আন্দোলনের ভেতর দিয়েই বাঙালি জাতি নিজেদের ঐক্যবদ্ধ শক্তির আসল রূপটা দেখতে পেয়েছিল। ছাত্র জনতা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে তাদের সম্মিলিত প্রতিরোধ যে কোনো প্রবল স্বৈরাচারকেও টলিয়ে দিতে পারে। এই আত্মবিশ্বাসটাই পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির রূপ নেয়। আর এই দীর্ঘ সংগ্রাম এবং আত্মবিশ্বাসের চূড়ান্ত পরিণতি আমরা দেখি এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ১৯৬৯ সালে যে অবিস্মরণীয় চেতনার উন্মেষ ঘটেছিল, ঠিক তার উপর ভিত্তি করেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় ৬৯-এর গণ অভ্যুত্থান ছাড়া এত দ্রুত আর এত সুসংগঠিতভাবে স্বাধীনতার এই চূড়ান্ত মঞ্চ প্রস্তুত হওয়া হয়তো কিছুতেই সম্ভব ছিল না। আমাদের আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবে শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। ১৯৬৯ সালের সেই অবিচ্ছেদ্য ঐক্য কিভাবে প্রমাণ করে যে সম্মিলিত জনশক্তি চাইলেই ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। একবার ভাবুন তো, একটা জাতি যখন তার অধিকার আদায় একতাবদ্ধ হয়, তখন পৃথিবীর কোনো স্বৈরাচার বা নিপীড়নই যে তাদের দমাতে পারে না, তার এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে। ইতিহাস থেকে শেখার এই আগ্রহ আমাদের মাঝে সবসময় বেঁচে থাকুক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।